স্বৈরাচারী শাসক শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে বহুদিন আগে পালিয়েছে, আর তার পার্টি আর তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দিয়েছে বাংলাদেশ কোর্ট। আর সেই ভয়ে সে আসছে না। কিন্তু এবার একটি এমন কল রেকর্ডিং আমরা পেয়েছি যেটা শুনলে আপনাদেরও চোখ দাঁড়িয়ে যাবে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এটা কি হতে পারে, এটা কি সম্ভব। হ্যাঁ, আজকে আপনাদেরকে আমি এমন একটি কল রেকর্ডিং শোনাবো শেখ হাসিনার, যেখানে তিনি বলছে যে উনি বাংলাদেশে মৃত্যুর ঝুঁকি নিয়ে হলেও আবার বাংলাদেশে ফিরবে, তিনি। হ্যাঁ, এটাই সত্য। আপনারা বিশ্বাস করছেন না? এটাই সত্য। এই কল রেকর্ডিং শুনলে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা সেই কল রেকর্ডিংটি শুনি। আমার ইজ্জত বাঁচাতে বা জীবনটা বাঁচাতে একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন। কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইনুস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে। 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে। 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে। সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো। বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো, এ বিশ্বাস আমার আছে। ভোট একটা হলো, ভোটাররা ভোট না দিলেও 59% ভোট পড়ে গেছে। 3.5 ঘন্টা পরে 14% ভোট, আর তারপরে পরে 59%। কাজে কি হারে চুরি! আওয়ামী লীগ আমলের ইলেকশন 14, 18, 24 নিয়ে প্রশ্ন যারা তোলে তাদের কাছে আমার প্রশ্ন যে এই ইলেকশনটা কেমন হলো দেখলেন তো? ভোট কারচুপি কাকে বলে? আমাদেরকে বলা হতো দিনের ভোট রাতে, আর এখন আমরা কি দেখলাম? দিনের ভোট আগের দিনের সন্ধ্যা থেকে শুরু, এবং গুনতে গুনতে এত বেশি হয়ে গেল আর এমন বেসামাল যে এখনো হ্যানা ভোট সংশোধন করে যাচ্ছে আর প্রজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এর থেকেই তো প্রমাণ হয় যে কিভাবে কারচুপিটা হয়েছে। যদিও বিদেশিদের এনে দেখালো, লাইন করানো হলো এবং খুব ভালো ইলেকশন। তাহলে ভোটটা আসলো কোত্থেকে? অপরাধীদের ইন্ডেমনিটি দিয়েছে। এই ইন্ডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নিসন্ত্রাসকারী, এই খুনিদের বিচার করতে হবে, এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আগামী 7 মার্চ এবং 17 মার্চ, 26 মার্চ, 7ই মার্চ জাতির পিতার সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ ইউনেস্কো কর্তৃক, জাতিসংঘ কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, যে ভাষণ সারা বিশ্বের 2500 বছরের যত ভাষণ জনগণকে উদ্বুদ্ধ করা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ 7ই মার্চের ভাষণ। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন, আমরা শিশু দিবস হিসেবে উদযাপন করি। সেই শিশু দিবস হিসেবেই এটাকে উদযাপন করতে হবে, সেই উদ্যোগটা নিতে হবে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করে এবং পাকিস্তানে বন্দী করে নিয়ে যায়, রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, এমনকি ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু এর মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী, ভারতীয় বাহিনীর কাছে সারেন্ডার করে। কাজে জাতির পিতা মুক্তি পান, ফিরে আসেন দেশে। কাজে 26শে মার্চ আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করব। যে যারা নির্যাতিতা, প্রত্যেকে ওই যে সেই যেভাবে নির্যাতন করেছে তার একটা মামলা তার বিরুদ্ধে করতেই হবে। সবাই একটা মামলা দায়ের করবেন। মামলা যদি না নেয়, থানা যদি না নেয়, সেটাও একটা সংবাদ হবে। আর অনলাইনে আপনারা দিতে পারেন বা কোর্টে মামলা করতে পারেন, অথবা রেজিস্ট্রি করে করতে পারেন। যেভাবে হোক একটা মামলা করে কাগজটা হাতে রাখবেন। কারণ এই কারণে যে একটা হচ্ছে সেই অপরাধীদের শাস্তি দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহ একটা দিন দেবেই, আমরা যে সহযোগিতা করব, সাহায্য দেব, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, যাদের এরকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের প্রত্যেকে আমি বলবো যে সবাই একটা মামলা করে রাখেন। তাহলে যেটা দেখে আমরা সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে পারি। কারণ মামলা না করলে আমরা বুঝবো কি করে যে এ তো যে কেউ এসে বলবে যে আমি ক্ষতিগ্রস্ত। এই যে প্রত্যেকে একটা মামলা করে রাখবেন, যেভাবে হোক মামলা দিতে হবে, দিয়ে আপনারা রেখে দেবেন। এখন যদি মামলা নাও চলে, ভবিষ্যতে কাজে লাগবে, সেটা আপনারা করবেন। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে সেই 91 সাল থেকে খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আমি প্রায় 20 বছর 7 মাস আমি প্রধানমন্ত্রী ছিলাম। এত বছর পরে, 35 বছর পরে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী এসেছে। আমরা দেখি কেমন দেশ চালায়। একজন এসেছিল শান্তির কথা বলে সারা বিশ্বের কি সামাজিক ব্যবসার নামে,
দারিদ্রকে নাকি ইউনূস বলেছিল মিউজিয়ামে পাঠাবে। আমি যেখানে দারিদ্রের হার 18% নামিয়ে এনেছিলাম, হত দরিদ্রের হার 5% নামিয়েছিলাম, ক্ষমতায় এসে তা এখন 30-40% আবার দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। 5 কোটি মানুষকে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম, ইউনূস সাহেব 6 কোটি মানুষকে দরিদ্রের সীমার নিচে নিয়ে গেছেন। এখন মিউজিয়ামে কে যাবে? তার ওই কথার উপলক্ষে তো ইউনূসকে মিউজিয়ামে পাঠাতে হবে মনে হচ্ছে। কাজে তার বিচার একদিন হবে, এবং বিশেষ করে নারী নির্যাতনের জন্য ওর বিচার হতে হবে। যে কত বড় ক্ষতি আমাদের নারী সমাজের জন্য করে গেল। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে ছাত্র ছাত্রী শিক্ষকদের অপমান করা, তাদের গায়ে হাত তোলা, তাদেরকে মারা, নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনকে ধরে তার গালে জুতা মারা, তাকে অপমান করা, প্রধান বিচারপতি তাকে হাত করা পরিয়ে জেলে নেওয়া, ভালো সুযোগ সৃষ্টি করে গেছে। এখন যারাই যে পদে যাবেন তাদেরকে সতর্ক থাকতে হবে কখন কার উপরে হাত করা পড়ে, কখন কোন প্রধান বিচারপতি হাত করা পড়লো, আর কখন কার কোন নির্বাচন কমিশন এখন যারা ভোট চুরির অপরাধে ওই রাতের ভোট সন্ধ্যায় করায় তার গালেও যে জুতা পড়বে না, এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? সমাজে কোনো লেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, কোনো মান্যগণ্য নাই, আইনের শাসন নাই, বিচার নাই, ন্যায় বিচার নাই, স্বেচ্ছাচারিতা চলছে সম্পূর্ণ। এভাবে একটা দেশ চলতে পারে না। আমার ইজ্জত বাঁচাতে বা জীবনটা বাঁচাতে একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন, কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইউনূস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে। 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে। 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে। সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, এই নির্বাচন একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী অধীনে নির্বাচন, যে নির্বাচনে ভোট কারচুপি মানে এখন প্রকাশ্যভাবে, যেদিন নির্বাচন তার আগের দিন সন্ধ্যা থেকেই সিল মারা, বাক্স ভরা, ব্যালটে ভরে ফেলেছিল, সেই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল বুঝলো অবৈধ সরকারের হাতে। অবৈধ নির্বাচন, আমি জানি না এরা দেশকে কতটুকু কি দিতে পারবে, যেখানে একটা বিশাল জনগোষ্ঠী বঞ্চিত থাকলো তার ভোটের অধিকার থেকে, তার রাষ্ট্রীয় অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে। তো সেই দেশ সামনে কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়। তো আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ দারিদ্র বিমোচন করেছে, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, শান্তি নিরাপত্তা দিয়েছে। এটাই কি আমাদের অপরাধ ছিল? সেটাই আমার প্রশ্ন। ইলেকশনের নামে একটা প্রহসন খেলে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই, যেখানে আওয়ামী লীগের ভোট 53%, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে আর বাংলাদেশের 50 ভাগের অধিক ভোটারকে বঞ্চিত করে নির্বাচন করলে সে নির্বাচন কখনো বৈধ হতে পারে না। অবৈধ সরকারের হাতে নির্বাচন অবৈধই থেকে যায়। আজকে দুর্ভাগ্য, বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি। তার নির্বাচন নামে যে খেলা, যে সরকার এসছে তার উপর দেশের মানুষ কোনো আস্থা বিশ্বাস রাখতে পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, আওয়ামী লীগই পারে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা দিতে, উন্নতি দিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতে।